মৃদু হেসে বলল, ও আরে আর বলিস না, স্যার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন, সেই জন্য আমি। নুহা মাঝপথে কথা কেড়ে নেয়, টেনে টেনে বলে, সেই জন্য মায়াদেবী মায়া করে স্যারের রান্না করে দিয়ে এলেন, তাই তো? পরপরই নাক ফুলিয়ে বলল, দুটো ব্যাচেলর ছেলের বাসায় ওভাবে যেতে তোর ভয় করলো না? এখনো তো আবুল কেন তুই? পুষ্পিতা ঠোঁট উল্টায়। এইভাবে বলছিস কেন? উনি তো আমার স্যার, শ্রদ্ধেয় মানুষ, বিপদে পড়লে আমি যাব না? নুহা শান্ত হলো খানিক, বুকে হাত গুজে মাথা নাড়ল। ঠিক আছে, উনি মনে হয় ভালো, ওনাকে সাহায্য করাই যায়, কিন্তু ওইসব দয়া মেয়ে আর সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না। সবাই সবসময় তোমার স্যারের মতো জেন্টলম্যান হবে না, বুঝলে? পুষ্পিতা বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করল। হুট করেই অন্যমনস্ক চোখের পর্দায় ভেসে উঠল তখনকার ঘটনা। মলম লাগানোর সময় তীব্রের চাউনি একযোগে চেয়ে থাকা দুটো সাদাটে মণি। ঠিক সেই মুহূর্তের অস্বস্তিটাতে গলা অবধি ভিজে গেল মেয়েটার। কথাগুলো কি নুহাকে বলবে? না থাক, এমনিতেই সারাক্ষণ নুহাটা ওকে নিয়ে ভাবে। কিছু 19-20 শুনলেই ধরাকে সরাজ্ঞান করে বসবে। নিরন্তর ঝামেলায় কথা চিন্তা করে কথার বাণে ছুটতে চাওয়া ঠোঁটদয় টিপে নিল পুষ্পিতা। জ্যৈষ্ঠের দাবদাহের হাহাকার কমাতে হাজির হয়েছে আষাঢ়। আজকাল সারাক্ষণ বৃষ্টি থাকে, আকাশ জুড়ে কেবল আচ্ছন্ন অম্বুবাহী ঘুরে বেড়ায়। সকাল থেকে রৌদ্রদগ্ধ প্রকৃতিতে আচমকা বৃষ্টি নামল আজ। জনজীবনের সাবলীল জোয়ারে অস্বাভাবিকত্বের ভাটা নামল। রাস্তার পাড়ে নিত্য সামগ্রী নিয়ে হাজির থাকা ভ্যানগুলো তীরস্থ হলো পণ্য ঢাকায়। নীরস সব কিছুতেই সতর্কতা ভিত্তিই কেবল ঘোল বদলে গেল প্রকৃতির। কাক ভরে প্রচণ্ড বর্ষার পর 8টার দিকে একটু রোদে দেখা মিলেছে। ঘড়িতে 9টা ছাড়িয়েছে এখন। বসার ঘরে ডিভানে পরিপাটি হয়ে বসে আছে তীব্র। সদর দরজার লক হালকা খুলে রাখা, ভীষণ রকম অপেক্ষায় সে। অথচ অনেকক্ষণ গেলেও কাঙ্ক্ষিত মুখের দেখা নেই। পুষ্পিতা বের হচ্ছে না। ভীতু মেয়েটা কি আজ যাবে না কলেজে? তীব্র উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে সিগারেট টানলো। তার সামনে দিয়ে বিদায় নিয়ে চলে গেল নাহিদ। ছেলেটা কদিন ধরে চাকরির জন্য দিক বেদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু পুষ্পিতার অপেক্ষায় থাকতে থাকতে তীব্র ক্লান্ত হওয়ার দশা। বদমেজাজি ছেলেটার উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হচ্ছে বড্ড। তখনই ওপাশ থেকে দৌড় খোলার শব্দ এলো। পুষ্পিতা বের হয়েছে বুঝতেই ত্রস্ত পুরোপুরি দরজা খুলে দিল তীব্র। উকি দিতেই উত্তেজিত চোখ মুখ নিভে গেল সহসা। পুষ্পিতা নয়, নুহা বেরিয়েছে। ইউনিভার্সিটি যাচ্ছে সে। কি আশ্চর্য, ভীতু মেয়েটা কোথায়? নুহা কাঁধ ব্যাগে ছাতা ভরতে ভরতে সামনে তাকায়। চোখের সম্মুখে শটান তীব্রকে দেখেই ভরকায় খানিক। স্যার মানুষ, পুষ্পিতা শিক্ষক তো তারও শিক্ষক। হেসে সালাম দিয়ে বলল, ভালো আছেন স্যার? তীব্র জিভে ঠোঁট ভেজালো, যার অর্থ নিজের আনচানে অভিব্যক্তি আলগোছে ঢেকে ফেলা। শুভ্র আদরে ভারী কি এনে বলল, হ্যাঁ আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তীব্র উসখুসে ভঙ্গিতে ঘাড় ডলল দুবার, ইতস্তত করে বলল, আচ্ছা পুষ্পিতা কি? নুহা বুঝে নেয়, মাঝপথেই স্ব উদ্বেগে জানিয়ে দেয়, পুষ্পিতা তো অনেক আগেই বেরিয়ে গেছে। তীব্র হোঁচট খায়, এমন ভাবে চাইল যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানে 9টার দিকে বের হওয়ার কথা, আগে বের হলো কেন? আসলে বৃষ্টির সময় তো, আমাদের দুটো ছাতা, একটা আম্মু নিয়ে গেছেন আর একটা আমার কাছে। আমি এত করে বললাম নিয়ে যেতে, নিলই না, একটু খরা পড়তে বেরিয়ে গেল। পুষ্পিতার ভালো মানুষই আজকে তীব্র হৃদয় ছুঁতে পারল না। উল্টে ভয়ানক রাগে লালচে হলো সাদা মুখ। সে তৈরি হয়ে গত আধ ঘন্টা যাবৎ যার জন্য বসে আছে সে কিনা তাকেই রেখে চলে গেল। মেজাজের তপ্ততায় নুহার থেকে বিদায় পর্যন্ত নিল না তীব্র। হনহনে পায়ে নেমে গেল সিঁড়ি ভেঙে। মেয়েটা আশ্চর্য হয় ওর আচরণে। টান টান কপালে ভাঁজ পড়েছে বিভ্রমে। বিড়বিড় করল, আজব লোক তো। তীব্র সবকিছু অস্থির, কখনো অচপল। শান্ত তবিয়ত ভীষণ রকম অশান্তিতে নেমেছে। লালিত সরু নাকটা দেখে ঠাহর হচ্ছে তার মেজাজ খারাপের ধরন, কিন্তু এই খারাপ হওয়া নিতান্তই অযাচিত, অকারণে। ওর একটাই কথা, ভীতু মেয়ে কেন আগে আগে বের হবে? সে আসবে ওর সাথে, একই গাড়িতে পাশাপাশি বসবে, কথা হবে দুজনের। অতি নৈকট্যে
তার মেদুর মুখবিবর দেখে দেখে বুক জুড়াবে তীব্র। তার উপর সে যে কাল উত্তম কুমারের সখানে গান দিয়ে জিপের কেসেটে ভরে রেখেছে, সেসব শুনবে কে কখন? অভদ্র মেয়ে কথাকার। স্যারের আগে কলেজে আসে, বের করছি আশা। তীব্র রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের সামনে এসে থামল। রমিজ হাসান ক্লাস নিচ্ছিলেন ভেতরে। ও পিঠের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য উনি বের হওয়া মাত্রই ঝড়ের বেগে এন্ট্রি নেওয়া। ফোরকান আহমেদ সবেমাত্র কলেজে ঢুকেছেন। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে। তীব্র উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সেথায়। এই গোটা কলেজে এমন পেটানো দৈহিক গড়নের একজনই আছে। এই ভদ্রলোকের চেনায় গলদ হয়নি। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে না ঢুকে এগিয়ে গেলেন তিনি। ছেলেটার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ তুচ্ছ শখের বসে এখানে শিক্ষকতা করতে এসেছে। কত বড় মন! এই কম বেতনের চাকরি, তাও এমন মফস্বলে। সত্যি শখ জোরদার না হলে অট্টালিকা ছেড়ে কেউ আসতে পারত না কখনো। তীব্রর পেছনে এসে দাঁড়ালেন ফোরকান। মিস্টার তালুকদার, কী ব্যাপার আপনি এখানে? তীব্রর রেখা যুক্ত কপাল সজাগ হলো অমনি। উল্টে থেকেই দন্তপাটি পিষ্ট কটমটিয়ে ভাবল, এই বালের বুইরাটার এখনই আসতে হলো। মন চাইছে একটা লাথি মেরে ভোতার চেহারার নকশা পাল্টে দেই। অথচ ফিরল হাসি হাসি চেহারায়। খুব শিষ্টের ন্যায় বলল, ক্লাস নেব স্যার। রমিজ স্যার বের হওয়ার অপেক্ষা করছিলাম। বিস্মিত ফোরকান চটপট হাত উল্টে সময় দেখলেন ঘড়িতে। তেমনি বিস্ময় তার কণ্ঠে। এখনো তো 5 মিনিট বাকি, আপনি এখনই দাঁড়িয়ে আছেন? তীব্রর ভেতরটা চেঁচিয়ে উঠল তেজে। আমার যেখানে ইচ্ছে দাঁড়াবো, দরকার পড়লে শুয়ে থাকবো এখানে। তোর বাপের কি শালা? তোর বাপের জায়গা এটা? বালের ডিপার্টমেন্ট হেড, এক্ষুনি সামনে থেকে সর। হাতটা নিষ্পিস করছে কিন্তু, যে কোনো সময় নাক থেতলে দেব। মুখে বিস্তর হাসি এনে বলল, আসলে এটুকু বলে ঘাড় চুলকালো। কথা খুঁজে খুঁজে জানালো, অফিস রুমে ভালো লাগছিল না, ভাবলাম অল্প সময় আছে থাকি এখানে। আর ওদেরও আজ একটা নতুন টপিক পড়াবো, সেসবের জন্যেই একটু তাড়াহুড়ো। আপনি তো জানেন স্যার, আমি ক্লাস নিতে কত পছন্দ করি। ফোরকান মুগ্ধতায় আরেকবার আপ্লুত হয়ে পড়লেন। এই তীব্র তালুকদার পুরো কলেজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আহা, কাজের প্রতি কত ডেডিকেটেড ছেলেটা! তার পছন্দের মাত্রা প্রগাঢ় হলো আরো। হাতটা তুলে কাঁধে রাখলেন ওর। তীব্রর গা জ্বলে উঠল রাগে। বক্র নজর ফেলে একবার দেখলো সেথায়। মন চাইল হাত মুচড়ে হাড্ডি বাঁকা করে দিতে, হলো না। বরং আঙুলের নিষ্পিসে ভাব কমাতে স্বীয় ডান হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল, সাথে বাম হাত মুঠো করে পকেটে ভরে রাখল। যুদ্ধ চালালো ক্রোধের টঙ্কার সামলাতে। ওদিকটে ফোরকান গদগদ হয়ে বললেন, আপনার কাজের প্রতি এই আগ্রহটাই আমাকে ভীষণ মুগ্ধ করে মিস্টার তালুকদার। অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র হাসল, মাথা নাড়ল। ফোরকান চলে গেলেন। ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে থাকলো তীব্র। ভদ্রলোকের হাত রাখা কাঁধের জায়গাটা ছাড়লো, ঠিক ধুলো ঝাড়ার মতন। বিড়বিড় করলো, শালা খরগোশের বাচ্চা, তোর মুগ্ধতা ধুয়ে তুই পানি খা। ঘন্টা বাজলো। রমিত স্যার বেরিয়ে এলেন। প্রশংসার মতন হাসি ছড়িয়ে বললেন, তীব্র স্যার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আমাকে একবার বললে তো আর একটু আগে বের হতাম। এমন সুন্দর কথার বিনিময় তীব্র সৌজন্য দেখালো না। ছোট করে সমস্যা নেই বলেই ক্লাসে ঢুকে গেল। পাত্তা না পেয়ে আহত হলেন তিনি। কালো চেহারায় আমাবস্যা নিয়ে নিজের কাজে চললেন। দাঁড়িয়ে যাওয়া সব শিক্ষার্থীদের বসার জন্য হাত উঁচালো তীব্র। টেবিলের কাছে এসে দাঁড়াতে দাঁড়াতে চশমার ফাঁক দিয়ে হন্যে নজর দিশাহীন ছুটছে, খুঁজে বেড়াচ্ছে পরিচিত কোনো মুখ। অত অত স্টুডেন্ট ছাপিয়ে সামান্য কয়েক সেকেন্ডেই দৃষ্টিরা গন্তব্য ছুঁতে পারে না। নামিয়ে আনলো ফের। এই 1 মাসে তীব্র ক্লাস নিয়েছে, ছেলেদের দিক চেয়েছে, এখনো তাই। তবে ব্যাপিত কণ্ঠে গম্ভীরতা। আজকে কিছু প্রশ্ন ধরবো তোমাদের। এতদিন কি পড়ালাম, তোমরা কি শিখলে আমিও একটু দেখি। সমস্যার আওয়াজ এলো। ওকে স্যার। তীব্র চারপাশে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে ঘোষণা ছড়ে, যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে। কেউ আগ বাড়িয়ে একটা কথাও বললে ক্লাসের বাইরে
কান ধরিয়ে দাঁড় করে রাখবো। এই বয়সে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। বিগত মাসখানেক যাবৎ স্বভাবে হাস্যোজ্জ্বল শিক্ষকের কথায় চেহারার উষ্ণতা আজ রাগ ক্ষোভের আঁচ পেতেই তথস্থ ক্লাসরুম আগের চেয়েও নিস্তব্ধ হয়ে পড়ল। তীব্র একটু চুপ থেকে প্রশ্ন করল, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাকে কেউ একটা ছোটখাটো বিশ্লেষণ দাও। কে পারবে? সিংহভাব হাত তুলল সাথে সাথে, কিন্তু তীব্রর চিলের নজর ভিন্ন কোথাও আটকে। নীরব তল্লাশিতে ধরা পড়েছে পুষ্পিতা। প্রমোশন হয়েছে মেয়েটার। বেঞ্চের পেছনে বেঞ্চ ছেড়ে আজ মাঝের সারিতে বসেছে। পাশে বসা তনুজার 2 হাত তুলে রাখা, চোখে মুখে উত্তেজনা। তীব্র একবার পড়া ধরু খুব করে চাইছে, কিন্তু পুষ্পিতা হাত তোলেনি। তার একটি বিশেষ সমস্যা আছে, 10 জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না। মুখস্থ জিনিসও আউড়ে যায়। জড়তা সংকোচে কণ্ঠনালী সহ আস্ত শরীরটাই চুর হয়ে থাকে। কিন্তু তীব্র নিশানা করল ওকেই, বলল, এই যে আপনি 4 নম্বর বেঞ্চের কালো ওড়না, আপনি দাঁড়ান। পুষ্পিতা চমকে গেল। সে তো হাত তোলেনি, তবে স্যার ওকে ধরলেন কেন? আল্লাহ! ভীত শঙ্কিত বদনে উঠে দাঁড়ানো মেয়েটা। তনুজার আগ্রহ মাটি। হাত উঁচিয়ে সূচক শব্দ করল, দূর, আজকেও আমাকে ধরলো কেন? কেন যে সবুজ পরে এসেছি, কালো পরে এলে ভালো হতো। পুষ্পিতা জিভে ঠোঁট ভেজায়। তীব্রের মেঘের মতো স্বর, যে প্রশ্ন করলাম সেটা গুছিয়ে বলুন। ঠক গিল ও। উত্তরটা তার জানা, যাকে বলে কণ্ঠস্থ, কিন্তু গুছিয়ে বলতে পারবে না। তার উপর ক্লাসের সবাই সামনে পেছনে আশেপাশে সব কেমন করে চেয়ে আছে। এতে তো জানা বিষয় এমনিতেই গুলিয়ে যাবে। পুষ্পিতা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে। আচ্ছা, লিখে দিলে হবে, বলবে সে কথা। তীব্র প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তর জানতে অনাগ্রহী। তার চোখ অন্যদিকে। পুষ্পিতার সুন্দরী কলেজে আগমনের পর থেকে পেছনে কিছু ছেলেপেলেদের ছুক বেড়েছে। তীব্র সেটা ধরতে পারল তখন, যখন ক্লাসের সবগুলো ছেলে ড্যাব ড্যাব করে দেখছিল ওকে। ক্রোধের জ্বলন্ত দাবানলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার। এগুলোর এত সাহস কার দিক চেয়ে আছে জানে। ওদিকে মুখে ক্লুপ এঁটেছে পুষ্পিতা। 2-1 থেমে থেমে আওড়ালো, মৌলিক অর্থনীতি হচ্ছে। তীব্র আগে থেকেই খেপেছিল, এবার বেড়ে প্রকাণ্ড হলো তা। ডাস্টার তুলে ধরাম করে বাড়ি দিল টেবিলে। অমনি হকচকিয়ে ঘুরে চাইল সবাই। পুষ্পিতার কলিজা ছলাৎ করে ওঠে, আতঙ্কে ডানে বামে লাফায়। তীব্র চিবিয়ে চিবিয়ে বলল, আমি এদিকে, তাই সবার চোখ এদিকে থাকা চাই। তনুজা নিজে নিজে বলল, সবারটা থাকবে কিনা জানি না, তবে আমার চোখ আজীবনের জন্য তোমার উপরে লক করে দিয়েছি। তীব্র পুষ্পিতার দিকে দেখল। নির্মল মুখ ফ্যাকাশে লাগছে কেমন। মন গলেছে তার, গলেনি। কেমন ধমকের সুরে বলল, বসো। পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়ালো। লজ্জায় নুয়ে এলো দেহ। জানা জিনিস বলতে না পারার শোকে মাথা নামিয়ে নিশ্চুপ বসে রইল। তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখায় ছোটখাটো শাস্তি দিতে, কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে, এতেই তালুর রক্ত অব্দি টকবক করছে ওর। জীবনে প্রথমবার এমন ভয়াবহ রাগ আত্মস্থ করতে বাধ্য হলো ছেলেটা। উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনো রকমে ক্লাস করালো। রাতে নাহিদ যেটা বুঝিয়ে দেয় তার কাজ সেসব উগরে দেয়া এখানে। কোথাও আটকালে নাহিদের করে দেওয়ার নোটস তো আছে। তীব্র পড়াশোনাতে তীব্রতর খারাপ হলেও তার বাচনভঙ্গি দারুণ। ভরাট কণ্ঠে নম্রতা ঢেলে শুদ্ধ বাক্যালাপে সেসব আরও শ্রুতিমধুর শোনায়। স্পষ্টত করে বুঝিয়ে দিতে পারে, তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনে। অন্য সময় তীব্র ক্লাস ঘণ্টাখানেকের চেয়ে বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘণ্টা বাজার আগে। পুষ্পিতা তখনও মাথা নিচু করে বসে। এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো, আর ও সেটাই পারেনি। ছি, কি লজ্জার ব্যাপার। স্যারও বা কি ভাবলেন ওকে। কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। পুষ্পিতা করিডোর দিয়ে হাঁটছিল, অমনি পেছন থেকে দরাজ কণ্ঠ হাঁক ছড়ে, এই মেয়ে। অচিরাত দাঁড়িয়ে পড়ল সে। কণ্ঠস্বর আর ডাক এই কদিনে চেনার গণ্ডি পেরিয়েছে। পিছু ফিরতেই লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র। সে তো সমান্তরাল ললাটে ভাঁজ পড়েছে, ভ্রু দুটো আরো বাঁকালো এবার।
পুষ্পিতার মুখায়ব এমনিতেই কাঠ, এখন বাড়ল সেটা। তীব্র কর্কশ গলায় বলল, সারাদিন কি হাতা খুন্তি নাড়ো? পড়াশোনা করো না? ফর্সা মুখখানা কুণ্ঠায় চুপসে গেল মেয়েটার। চিবুক নামিয়ে নিল গলায়। তীব্রর মায়া হলো না, চেয়ে রইল সরু চোখে। কণ্ঠে এলো কথার বান। কলেজে আসার জন্য আমাকে ছাড়া এক পাও নড়বে না। এরপর? অথচ বলেনি। গুরুভার স্বরে ডাকল, শোনো। পুষ্পিতার চোখ মেলে ও অমন করে বলল, সবসময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে যেতে নিয়ে আসতে পারবো না। নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝেছ? পুষ্পিতা টপটা খেল, ভ্যাবা চেকায় কপাল গোছালো। ও তো এমন কিছু বলেনি। সেদিন একবার উঠল গাড়িতে, তাও তো স্যার বললেন দেখেই। নিজে তো যেতে চেয়েছে কখনো। তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝেই দীর্ঘ পায়ে পাশ কাটালো তীব্র। কিছু বলার শোনার সুযোগ অবধি দিল না। পুষ্পিতা ছোট ছোট কদমে কলেজ ছেড়ে বাইরে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, থেমে থেমে ম্যাঘ ডাকছে। যখন তখন জোরালো বর্ষার ছাট তেতে আসতে পারে। ফুটপাতের রাস্তা ধরো সে, সেখান থেকে রিক্সা নিলে 10 টাকা কম ভাড়া নেয়। ফুটপাতের রাস্তাতেই সেই ভাঙা পাঁচিল পড়ে। তীব্রর হাতে মার খাওয়া আর পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে 3 জন আজকেও বসে সেখানে। মাঝের দুদিন তারা আসেনি। বেধরম মারধরের পর গায়ে পায়ের ব্যথা অল্প স্বল্প সেরেছে। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছিল। তীব্র শেষ কথার প্রহেলিকা এখনো কাটেনি তার। স্যার কেন অমন কথা বলেন? ও কি নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল? চায়নি তো, কখনো বলেনি। আর বলবেই বা কেন? এমন কিছু তো আশাও করা যায় না। একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার ছাত্রী কি রোজ রোজ কলেজে আসতে পারে? পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল। সবার মধ্যে পড়া না মারার সঙ্গে তীব্রর ভাবনা আর ওর কথার দুঃখ মিলল গিয়ে। নয়ন, হাবিব, অলি চুরুট টানছিল বসে বসে। পুষ্পিতাকে দেখেই কনুই দিয়ে হাবিবকে গুঁতা দিল নয়ন। তাকালো সে। 3 জনই শশকের ন্যায় ব্যস্ত হলো অমনি। পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়ালো, সাথে সমস্বরী চেঁচিয়ে ওঠে, ভাবি ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ভাবরায় বুধ থাকা মেয়েটার বক্ষস্থল ছ্যাপ করে উঠল, ছিটকে সরে গেল সহসা। ছেলেগুলোকে দেখতেই নিভস্ত আদল সদাটে হয়ে আসে। তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিল না সেদিন, ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। মনে পড়ল সেসব। সেদিন তো স্যারের বন্ধু আগে ভাগে ওকে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আজ কি হবে? আজ কি ওরা সেই চরের শোধ তুলতে এসেছে? পুষ্পিতার গলা শুকিয়ে গেল জ্বরে। পেছনে তাকালো একবার, না, রাস্তায় যথেষ্ট লোকজন আছে। ফাঁকা ঢোক গিলল সে। ভাবলো যা হবার হবে, আজকে গলা ফাটিয়ে চেঁচাবেও। বিধি বাম। হাঁ করতেই নয়ন দাঁত মেরে বলল, ভালো আছেন ভাবি? পুষ্পিতার হাঁটা বন্ধ। থমকে এলো কণ্ঠ। হতবুদ্ধি নিয়ে ভাবল। ভাবি? অলির কপালের একপাশে এখনো একটা ছোট্ট ব্যান্ডেজ আছে। সে কথা বলল বড় নরম সুরে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? হলে কিন্তু আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাকে শেল্টার দিব। পুষ্পিতার মাথা চক্কর কাটলো এবার। কি শুনছে এসব? যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞেস করছে সমস্যা হচ্ছে কিনা। আজ কয়েক মাস যাবৎ এদের যন্ত্রণায় এখান থেকে হাঁটা অবধি যায়নি, আর ওরা দেবে শেল্টার? থাপ্পড় খেয়ে মাথাটা তা খারাপ হয়নি তো? তখনই হাবিব বলল, এই নয়ন, যা ভাবিকে একটা রিক্সা ডেকে দে। পুষ্পিতার চোখ কপালে উঠে যায়। নিজের কানকেই ভরসার যোগ্য মনে হয় না। নয়ন এক পল বামে পাশে তাকালো, ফিসফিস করে বলল, লাগবে না, ওদের দেখো ওখানে কে। অলি হাবিব ফিরল সেদিক। সুপ্তভাবে তুবড়ে এলো অচিরে। পুষ্পিতা ওদের চাউনি অনুসরণ করে নিজেও তাকালো। খুঁজে পেল তীব্রকে। জিভ নিয়ে দাঁড়িয়ে সে এদিকেই দেখছে। পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে। অমন চপল পায়ে দৌড়ে গেল কাছে। বৃহনেত্র বড় বড় করে বলল, স্যার জানেন কি হয়েছে? তীব্রর ওসব জানাশোনার সময় নেই। সাদা গ্লাসের ফাঁক থেকে তার বিলাতি অক্ষি পুষ্পিতার সুন্দর চোখে বন্দি। কালসে ঠোঁট নেড়ে শুধালো, কি? ওই বখাটেগুলো আমাকে ভাবি ভাবি ডাকছে। পুষ্পিতার ছটফটে কণ্ঠ, অথচ গোটা লাইনে বকাটের শব্দটায় মনে পড়ে রইল তীব্রর। যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানোর সুর।
এতদিন বাড্ডার ৮ থেকে ৮০ প্রতিটা মানুষ তাকে বখাটে বলেছে। যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু নাম তো ছিল বখাটে। সবচেয়ে বড় কথা, তার নিজের বাবা জামশেদ তালুকদারও তো দিনরাত বখাটে বখাটে করতেন। কিন্তু শুনতে এমন ভালো লাগেনি তো। এই মেয়ের কণ্ঠে কি আছে তাহলে? ও সেও কি ককিলের মতো সুরেলা? কই না তো, বাকি মেয়েদের মতোই স্বাভাবিক। তাহলে তার কাছে এমন রিনিঝিনি ঝর্ণার আওয়াজ মনে হয় কেন? তীব্রর থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা। সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে ধমকে একাকার হয়ে যাবে। কিন্তু সময় কাটলেও এমন কিছু হলো না। তাই ভ্রু গোটালো, বরাবরের মৃদু স্বর অল্প উঁচু করে বলল, স্যার শুনেছেন কি বলেছি? তীব্র স্বাভাবিক। শুনলাম। পুষ্পিতা নিজে বিস্মিত। শুনেছেন? কিছু বলবেন না? কাঁধ উচালো সে। কি বলবো? ওরা তোমাকে ভাবি ডেকেছে, এটা আমাকে বলছো কেন? আমি তো ওদের ভাই নই। পুষ্পিতা থতমত খেলো তার খোলামেলা কথায়, মিনসে কণ্ঠে বলল, না মানে আমি তা বলিনি। ওরা ওই দিন অমন বাজে কথা বলল, চর খেলো, অথচ আজ এত তোষামত করছে, রিক্সাও ডেকে দিতে চাইলো, তাই আর কি। তীব্র নিরুৎসাহিত জানালো, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই। তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। পুষ্পিতার নিষ্পাপ উক্তি। কিন্তু স্যার আমি তো চিনি না। তাছাড়া একটা বখাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কথার হুল গায়ে বিঁধল তীব্র, চোখ ছোট ছোট করলো। পুরু তার স্বর। কেন দূরে থাকতে হবে কেন? বখাটে নিয়ে কি সমস্যা তোমার? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কি বলছেন স্যার? দূরে থাকবো না? ওরা কি ভালো ছিল নাকি? সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে, বিরক্ত করে, লোকজনের সাথে গা জোড়ামি করে, চা খেয়ে বিলটা পর্যন্ত দিতে চায় না। আমার তো এদের দেখলেই মাথা গরম হয়। তীব্রর ফর্সা মুখটা চিন্তিত দেখায়। নিম্নষ্ট দাঁতে কামড়ে চশমা ঠেললো নাকের। খুব মনোযোগ দিয়ে ভাবল, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিকে ফিরেও চাইনি কখনো। আমি নিশ্চয়ই ভালো। আর যেখানে যত চা খেয়েছি সেসবের বিল দিয়ে এলে ভীত মেয়েটা আমাকে খারাপ বলার কোনো চান্সই পাবে না। পুষ্পিতার হাস্যহীন গোমরা মুখ এমন স্বরূপ আননে অমাবস্যা নামায়। নীরব অমানিসার রেশ নীরের তীব্র হৃদয় ছুঁয়ে দিল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ওরা ভাবি ডেকেছে, তোমার ভালো লাগেনি? পুষ্পিতা অবাক চোখে চাইল। ও না বলতেই স্যার বুঝে গেলেন। নরম কণ্ঠে শশব্যস্ত বলল, একটুও না। বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে? মন চাইছে সেই দিনের মতো গিয়ে একটা ঠাস করে মেরে দেই। ভ্রু উচালো সে। তাই? শিশুসুলভ ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা। হাসি পেল তীব্রর। ঠোঁট কামড়ে হাসলেও স্বল্প। বখাটে ভাবি ডাকাই এই অবস্থা। দুদিন পর যখন বখাটের বউ হবি তখন কি করবি রে মেয়ে? মুখে বলল, এসো। সেদিনের মতো হাত টেনে ঠিক ওদের সামনে নিয়ে দাঁড় করতেই ফরকে গেল পুষ্পিতা। নয়নরা তীব্রকে দেখে পাঁচিল রেখে নেমে দাঁড়ালো আবার। ভীত সন্ত্রস্তের ছাপ পড়ল মুখে। হাবিবের চোখে সানগ্লাস ছিল। তীব্র আদেশ শুনো। চশমা খোলো। তুরন্ত চশমা খুলে বুক পকেটে গুজে রাখলো সে। আগে ভাবি ডেকেছে কে? তীব্রর প্রশ্নে পুষ্পিতার চোখে মুখে পরিবর্তন এসেছে। যেন আজকে সে ভীষণ সাহসী। সেদিনের মতো ভয় ডরের চিহ্ন মাত্র নেই। বিভ্রান্ত ছেলেগুলোকে একবার একবার দেখে আঙুলের তুলল নয়নের ওপর। ও তীব্র ঠান্ডা আদেশ। মারো। হতভম্ব তারা। আজকের অপরাধ কি? আজ তো কিছুই করেনি। জিজ্ঞেস করতে মুখ খুলবে পূর্বেই নয়নের গালে কোমল হাতে শক্ত চড় পড়ল। কোটর থেকে ঠিকরে পড়া চক্ষু নিয়ে পুষ্পিতার দিকে চেয়ে রইল সে। তীব্র বলল, যাও, আমি আসছি। পুষ্পিতা বুক ফুলিয়ে হাসল। পৈশাচিক আনন্দ পেয়েছে আজ। আর জীবনে ভাবি রাখবি। সে যেতেই তীব্র ওদের দিকে তাকায়। হাবিব অলি চটজলদি নিজেদের গাল চেপে ধরে দুহাতে। ভেবেছে তীব্র ওদের মারবে এখন। তবে সে এমন কিছুই করেনি। নয়নের চেপে রাখা কপল থেকে হাতটা নামিয়ে দিল শুধু। সহানুভূতির ভান টানল কথায়। বেশি জোরে লেগেছে? শিশুর মতো মাথা নাড়ল নয়ন। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আপনি তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানেই ভাবি ডাকবি। আমরা তো তাই করলাম, কত ভালো ভালো কথা বললাম, তারপরেও মানলো কেন?
চশমা খুলল। নয়নের শার্টের কোনা দিয়ে গ্লাস মুছে চোখে পড়ল আবার। সেটা আমি বলেছিলাম, কিন্তু তোদের ভাবি ডাক ওর পছন্দ হয়নি, মারবে বলে আবদার করেছে। এখন তোদের ভাবির আবদার না রেখে পারি? পরপরই কাঁধ চাপড়ে বলল, এনিওয়ে, যাই হয়ে যাক না কেন, গালে চর একটা পড়ুক বা 10টা, তোদের ভাবি ডাক যেন বন্ধ না হয়, ওকে? শীতল তর্জন গর্জন দিয়ে প্রস্থান নিল সে। তিনজন বুদ্ধিভ্রষ্ট বনে চেয়ে থাকে। অলি নাক চোখ কুচকে আওড়ায়। এই বেটা তো আজব জিনিস, চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এমন আতপাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি। বাকিরা সায় মেলালো। জোরজার মুল্লুক তার। সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ বসে পড়ল আবার। তীব্র কাছে আসতেই পুষ্পিতা চমৎকার করে হাসল। উজ্জ্বল মুখশ্রীর মুক্তোর মতো চিরল দাঁতের হাসিতে বাঁ পাশটা থমকে আসে তার। সে প্রফুল্ল স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি তীব্র কথা টেনে নেয়। ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে। গাড়িতে ওঠো। মেয়েটা থামে, কমে যায় হাসি। মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামলো আবার। নিশ্চিত হতে বলল, গাড়িতে? কিন্তু স্যার আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি। তীব্র জিপের দরজা খুলেছে কেবল, উঠতে নিয়ে দাঁড়ালো। ভ্রু কুচকে শুধালো। কখন বলেছি? পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয়। ওই যে কলেজের মধ্যে ছুটির সময়। তীব্র ফটাফট বলল, ভেতরে কি বলেছি ভুলে যাও, এখন কলেজের বাইরে আছো না, এখন যা বলছি সেটা করো। পুষ্পিতা জড়বুদ্ধি হলো কিছু। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তীব্রকে কেমন রহস্য ঠেকছে তার, যার মতিগতি এক চুটকিতেই বুঝে নেওয়া যায় না। আচ্ছা, পৃথিবীতে এমন দুর্বোধ্য মানুষও হয়? অম্বরে মাটিতে হাওয়ায় আজ বর্ষার রং বসন্তের উপহার। রূপকথার রাজপুত্রের মতন রথের মর্মর ধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী। ঝপঝপে বাড়িপাতে অসহ্য জল জমেছে দিকবেদিক। পাকা সমান রাস্তার কতক স্থানে কালচে পিচের খবর নেই। চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া, কোথাও আবার গর্তের মতো ডেবেছে। অসমান জায়গায় এই অল্প স্বল্প গর্তেই হইচই করে দখল নিয়েছে শরীর। কাঁধ ব্যাগটা বুকে চেপে রিকশায় বসে আছে নুহা। অন্য হাতের মুঠোয় কোরের ওপর মেলে রাখা পলিথিন। সবুজ পনির গায়ে টুকটুকে রূপোর মতো জল। সম্মুখে রিকশা চালক বৃষ্টিতে মরা কাকের মতো ভিজছে। মাথার একটা ক্যাপ রইলেও পরনের ময়লা শার্ট একেবারে ভিজে লেপটে গেছে পিঠে। ভর দুপুরের এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষজন। রিকশা চালকের কথা ভেবে মন খারাপ করল নুহা। তার ছাতার দুটো ডাট একেবারে ভেঙে উঠে গেছে। ইউনিভার্সিটি ছেড়ে বাইরে আসতেই জোরালো বাতাসেই ঘটেছে অঘটনটা। ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার উপর ধরতে পারতো না। আহারে, ভাবতে না ভাবতেই ঘটল আরেক বিপদ। রিকশার চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়ল। নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আঁকড়ে ধরে গতিতে কাত হয়ে পড়তে নিলেই নুহার বুকের রক্ত অবধি চলকে ওঠে ভয়ে। তড়িৎ রিকশায় টান বসিয়ে আটকালেন চালক। মেয়েটা হাফ চালক, এ যাত্রায় বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে, অথচ রিকশার চাকা তোলা যায়নি। ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে। ভদ্রলোক বেশ খানিকক্ষণ টানাটানি করেন। আশপাশ দেখলেন কিছু পল। একেই দুপুর, দুইয়ে বৃষ্টি, মানুষের দেখা পাওয়া মুশকিল। সেখানে কে সাহায্য করতে আসবে? অনেকক্ষণ টানা হেঁচড়ার পর হার মানলেন তিনি। শেষে অবসন্ন চোখে নুহার দিকে ফিরলেন। ভীষণ নম্র কণ্ঠে বলেন, আপা আপনি নাইমা যান, এই চাকা কখন ছুটবো কওয়া যায় না। ও জানতো এমন কিছুই হবে। ক্লান্ত কণ্ঠে বলল, আমি এখন নেমে গেলে বাসায় কিভাবে যাব মামা? আর এত বৃষ্টিতে অন্য কোনো রিক্সাও তো পাবো না। উনি চারপাশটা দেখলেন আবার। হন্যে চোখে একটা বড়সড় সুপার শপ ধরা পড়ল। হাত লম্বা করে বললেন, ওইখানে গিয়া খাড়ান, তাইলে যদি চাকা ছুটাইবার পারি ডাক দিমু। দীর্ঘশ্বাস ফেলল নুহা। কপাল ভর্তি অনুচিন্তনের ভাত সমেত নিশ্চুপ নেমে গেল। বৃষ্টি কমার বদলে বাড়ছে। আসার শুরু হয়েছে না, এখন এরকম অহরহ ঘটবে। তবে অন্ধকার হয়ে আসছে চারদিক, বন্যা হতে পারে। নুহার শ্যামলা মুখটা চিন্তায় ডুবে গেল। এরকম হলেও পৌঁছাবে কি করে? আচ্ছা, পুষ্পিতা তো
ছাতা নেয়নি। ওই গাধীটা বাসায় যেতে পেরেছে। এতবার করে বলেছিল ছাতা নেই। মায়াদেবী নিলেনি না। নুহা রাস্তার দিকে ফিরল। রিক্সাওয়ালা এখনও তার বাহন তোলার চেষ্টায়। লাগাতার বাড়ি পাতে গর্তে আরও পানি জমেছে। কুল না পেয়ে খেই হারালেন তিনি। গলার গামছা দিয়ে মুখটা মুছে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সমর্থ শরীরের এক ফোঁটা জায়গা বাকি নেই সিক্ত হতে। এদের কি জড়ো হয় না, নাকি হলেও সয় না? নুহা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝে গেল আজ এই বৃষ্টি না কমা অবধি তার বাসায় যাওয়া হবে না। কি মুসিবত! একা একটা মেয়ে এমন রাস্তার মধ্যে তো দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। দোকানের নামিয়ে রাখা ঝাঁপের সাথে পিঠ এলিয়ে দাঁড়ালো সে। কোথাও যখন কোনো আশার আলো নেই, অকস্মাৎ একটা সাদা গাড়ি ব্রেক কষল সেথায়। গতিশীল চাকা হঠাৎ থামায়, ছিটকে উঠল জল। তৎক্ষণাৎ সরে গেল মেয়েটা। একটুর জন্য গায়ে লাগেনি। কঠিন বাক্য লুটিয়ে দিতে তেতে উঠল জিভ। অথচ পূর্বেই কাজ নেমে বেরিয়ে এলো নাহিদের নির্মল মুখখানা, চওড়া ললাটে সূক্ষ্ম ভাঁজ। মিস নুহা, আপনি এখানে কেন? নুহা চটজলদি গালির বান গিলে নেয়। পাল্টা ভ্রু কোচকায় ওকে দেখে। ফটাফট প্রশ্ন চড়ে, এটা আপনার গাড়ি? মাথা নাড়ল নাহিদ। না তো, ভাড়া করেছি ইন্টারভিউ দিতে যাওয়া আসার জন্য। সে ঠোঁট গোল করে বলল, ও। কিন্তু আপনি এভাবে ভিজছেন কেন? নুহা মুখ কালো করে বলল, আমার রিক্সাটা গর্তে আটকে গেছে, ওই যে। আঙুল অনুসরণ করে চাইল নাহিদ। এক কাত হওয়া রিক্সা আর একটু দূরেই বসা লোক দেখে বুঝে ফেলল পুরোটা। অথচ প্রফুল্ল স্বরে বলল, তাহলে আর রিক্সা দিয়ে কাজ নেই। এক কাজ করুন, আমিও তো বাসাতে যাচ্ছিলাম, আপনার কোনো সমস্যা না থাকলে আমার সঙ্গে আসতে পারেন। তুরন্ত ইতস্ততার চিহ্নে মুখবিভর লেপটে এলো মেয়েটার। কপালে দুশ্চিন্তার রেখা প্রগাঢ় হলো আরো। নাহিদকে চেনেই মাত্র দুদিন, তার উপর প্রাইভেট কার একটা আটকা গাড়ি। যদি বাসার কথা বলে অন্য কোথাও নিয়ে যায়, তারপর? নুহার ভাবতে পারে না। মেয়েরই মন অমন জঘন্য কিছু কল্পনায় আনতেই আটকে ওঠে। মানা করলে ভাবল। উল্টো পাশে নাহিদ নির্ভেজাল হাসলো তখনই, ভীষণ চমৎকার করে বলল, ভয় পাচ্ছেন? ভয় নেই। আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুতোকে ভয় পাওয়া ইজ 100 টাইমস বেটার মিস নুহা। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন, মানে এই পট্টকুর আর কি। পুরো কথা নুহা শুনেছে কিনা কে জানে, তবে ভাবিত দৃষ্টি পাল্টে গেল অচিরেই। মন গেঁথে রইল মাঝের একটি লাইনের উপর, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। তাকে ঠায় দাঁড়িয়ে রেখে নাহিদ কণ্ঠ উঁচু করল, মিস নুহা শুনতে পেলেন? মেয়েটা নড়ে ওঠে, যেন এক জড়বস্তুতে আঙুলের জোর খাটিয়ে টোকা দিয়েছে কেউ। শরীরই জড়তার সাথে মনে আশঙ্কা ভিড়েছে, পাছে লোকটা খারাপ হয় যদি। শান্ত নাহিদ চসূচক শব্দ করল এবার। নেমে এলো বাধ্য হয়ে। তার গায়ে ফর্মাল পোশাক, অফিসারদের মতোই স্যুট টাই পরা। গাড়ি রেখে আসতেই নির্নিমেষ ভিজে গেল সেসব। ছেলের কাণ্ডে ভরকে যায় নুহা। অবাক কণ্ঠে উদ্বেগ এনে পড়ে, কি করছেন আপনি? আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামল, ভ্রু কুচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলুন তো? নুহা আকাশ থেকে পড়ল, বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেনি তাই বলুন। আপনি জানেন, আমাদের বন্ধু মহলে সব থেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে ছেঁকা খাওয়া ছাড়া আমার আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি, মানে আমার মতো সৎ চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলছে, আপনি কিনা ভয় পাচ্ছেন? আমার মতো এমন ভদ্র নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা কত বড় অন্যায় কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে তো? সব কথা গড়গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো শুনল নুহা। ছেলেটা এত কথা জানে, হঠাৎ হাসি পেল তার। কেন পেয়েছে জানে না, হাসলো মিটিমিটি, বলল, মেয়েদের চোখ কান সবসময় খোলা রাখতে হয় মিস্টার ঢ্যাঁড়স, সেটা আপন হোক বা পর, দুই ক্ষেত্রেই। অবশ্য এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বললেও বুঝবেন না, আপনি তো ছেলে। এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকা চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করলো ঢ্যাঁড়স শুনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিল বিলম্বহীন, শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাব ভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলে বুঝি আমার প্রতি কার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না।
তবে এত ভিজলে মাস্ট বি জ্বর আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে আসুন। নুহা হা করতে গেলেই সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও লড়বো না। এই বৃষ্টিতে এভাবেই ভিজবো। দ্যাটস ফাইনাল। নুহা দুই ভ্রু উচারো। তাই ঠিক আছে, ভিজুন, আমার কোনো সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি। কাঠখুট্টা জবাবে ছেলেটার মুখ তিমিরে তলায়, শুভ্রতক আলো খুঁয়ে সুধারো। সত্যি যাবেন না? নুহা বড্ড শক্ত জবাব দিল। না। নাহিদের আনন্দ জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নুহা হেসে ফেলল এবার, বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলুন, যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল। ক্ষণপূর্বের অমানিসায় ডুবুডুবু মুখখানা জলজল করছে এখন। আসুন আসুন বলে স্ফূর্ত পায়ে এগিয়ে চলল সামনে। পেছনে পা বাড়ালো নুহা, অথচ এক কদম হাঁটতেই স্লিপার ছিঁড়ে যায়। দু আঙুলের ভেতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে ওপরে। থমকালো সে, মাথায় হাত দিয়ে বলল, এই যা, ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নুহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে। সেটা দেখে অবাক হওয়ার ভান করে বলল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতো ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে চায়, বলে, এ আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়? আর আমি জুতোটা ছিঁড়বই বা কেন? না, মনে হলো আর কি। নুহার কাটকাট জবাব। আপনাকে কিন্তু আমি ঢেঁড়স নামটা এমনি এমনি দিইনি। আপনি আসলেই একটা ঢেঁড়স। ছেলেটার তেমন কিছু এলো গেল না। ওই ধরনের বিশেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানল, খুব লাজুক ভঙ্গিতে বলল, আমার বন্ধুরাও তাই বলে। নুহা নাক চোখ কুচকালো, জুতোটা দূরে ছুঁড়ে মারলো পরপর। রেগে রেগে বলল, দেশের আর কিচ্ছু হবে না। এই জুতোটা এই সপ্তাহের 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগলে এভাবে ছিঁড়ে গেল। এখন আর কোনো কিছু ভালো না। ডাস্টবিনের আবর্জনার সঙ্গে জুতোটার ভেসে যাওয়া এক ধ্যানে চেয়ে দেখল নাহিদ। হুট করে নিজের বুটজোড়া খুলে এগিয়ে দিল নুহাকে, বলল, নিন, এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়, তেমনি বিভ্রম নিয়ে শুধায়, কেন? আপনার জুতো আমি পরবো কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বেছানো, দেখছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরো কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন, বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নুহার শব্দ বাক্য ফুরিয়ে গেল। বিস্ময়াভূতি লোপটে এলো চোখে, ঠোঁট নড়ল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারায় আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ, হতে পারে সাদাসিধে, বাট ব্যথা সবার অভিজ্ঞতা আছে, বুঝলেন? পরপরই আনমনে হাসলো সে, বলল, এর থেকেও 1000 গুণ ভারী ব্যথা সয়ে নিচ্ছি। এখানে এসব কোন ছাড়? শেষ কথার সঙ্গে ঠিকরে পড়ল এক টুকরো ভারশীল প্রশ্বাস। বাক্যের আড়ালে যে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে নুহার বুঝতে বাকি নেই। কিছু বলার বা জুতোর বিষয়টা নিয়ে মানা করারও সময় দিল না নাহিদ। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নুহা। ছেলেটা বোকাশোকা, তবে উপকারী, যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নুহা নাহিদ নয়, একই রকম সাংঘাতিক বৃষ্টির কবলে পড়েছে পুষ্পিতা আর তীব্র। তার উপর তীব্রর জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভরকে গেছে দুজনে। কোনো রকমের রাস্তার এক সাইডে জিপ পার্ক করলো তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকেই পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে, দেখছে বই ভিজেছে কিনা। না, ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ঝাড়ছিল। হঠাৎ তেড়ে আসা বৃষ্টিটাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে। পুষ্পিতা নিজে থেকে বলল, কলেজ থেকে বের হওয়ার সময় বুঝেছিলাম বৃষ্টি নামবে, এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মফস্বলে যেটা খুবই অসুবিধার। তারপর কিছু একটা ভেবে পকেটে হাত আইসে ফোন ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখলো ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। নৈসর্গে ঠান্ডা হিম প্রবাহের স্পর্শ। নিগুড় নিস্তব্ধতার মাঝে দুজন মানব মানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার উপর টিনের চাল, ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ।
প্রথম দিকে গাড়ি নিয়ে বিরক্ত চিন্তিত থাকলেও হঠাৎ করে চেহারার রেশ বদলে গেল তীব্রর। ফুরফুরে হলো মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি জেকে বসা রাগ ক্ষোভ এক লহমায় উবে গেছে এখন। এই যে পাশে ভীতু মেয়েটা দাঁড়িয়ে, দুজন একসঙ্গে বৃষ্টি দেখছে, এসব ওই সকালে একসাথে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখে সম্মোহন ঢেলে পুষ্পিতার পানে চায়। চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টি সিক্ত সন্ধ্যায় দুজন পাশাপাশি ভিজবে। ভীতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। ওই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল অমন করে হাসবে। শান্ত তরঙ্গের মতো হাসি আর স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পরখ করবে তীব্র। বুক জুড়াবে, খেই হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিয়ে জাপটে নেবে বুকে। ঢোক গিল তীব্র। স্বীয় পৌরুষকে কাবু করতে এদিক ওদিক তাকালো। ঘাম মুছল কপালে। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনাই যার প্রধান হেতু। পরপরই মনে মনে হাসত সে। আজ অবধি যে মেয়ের হাত ধরেছে শুধু তাকে নিয়ে কি সব ভেবে ফেলেছে। এটা যদি এই ভীতু মেয়েটা জানতো, মাথা ঘুরে পড়ে যেত নিশ্চয়ই। তার চেয়ে থাকার মাঝেই হঠাৎ তাকালো পুষ্পিতা। অমনি শশব্যস্ত দৃষ্টি সরাই সে। তড়িৎ কিছু ভাঁজ পড়ল মেয়েটা শ্বেত ললাটে। কেন যেন মনে হলো স্যার তাকিয়েছিলেন সেই আগের দিনের মতোই। ও মাথা নোয়াতেই তীব্র আবার তাকায়। যখনই চোখ খোলে ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চলল এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তীব্রর পোড়া ঠোঁটে শব্দহীন ফিচেল হাসির ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতে চাউনি আড়ালের প্রয়াস ব্যর্থ হলো এবার। ধরা পড়ে মুখ বিভরে বিব্রতের ছাপ বসল। কিন্তু আনত চিবুকে ঠোঁট চেপে হাসল পুষ্পিতা। গায়ের সাথে ওনাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানি। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের। কপাল গোটালো দৃশ্যটায়। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শীত লাগছে? মাথা নাড়ালো তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেমন চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিয়ে দেবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপ এক্ষুনি ভীতু মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামল 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপচুপে হয়েছে। উপায়হীনতায় সেই ভেজা গাড়িতেই বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে তক্ষুনি জানালায় এসে দাঁড়ালেন এক প্রৌঢ়া নারী। উ আ করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না। তীব্রর মেজাজ চটে যায়। শালা এই বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা নিতে আসে। যেহেতু পুষ্পিতা পাশে, রাগ দেখানো গেল না। এই কষ্টসাধ্য ভদ্র সভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উদার প্রমাণে মানিব্যাগ বের করে 100 টাকা দিল সে। বৃদ্ধা নারী মাথা নাড়লেন খুশিতে। লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন। উল্টো পাশ থেকে রিক্সা ছুটে আসছিল তখন। ওদের চোখের সামনে বৃদ্ধা ধাক্কা খেলেন তাতে। তুরন্ত ছিটকে পড়লেন রেন্ট্রির গায়ে। চোখের সামনে দুর্ঘটনা। পুষ্পিতার কোমর মন আটকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র। বরং ব্যস্ত হতো হুইল ঘোরাতে। পুষ্পিতা নামতে ধরল তখনই। তীব্র খপ করে হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, স্যার উনি পড়ে গেছেন তো, সাহায্য লাগে কিনা দেখি। তীব্র এমনভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে। ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কি ওনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতা। না। তাহলে নামছো কেন? চিনি না তাতে কি, বয়স্ক মানুষটা পড়ে গেলেন, হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্রর বদমেজাজি ভাব ফিরে এলো আবার। সুপ্তভাবে ক্রোধ চেপে বসল কাঁধে। একটা বাঁচকায় ধমক দিয়ে বলতে মন চাইল, শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে, সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। অথচ এর আগেই চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিষ্ট বসে বসে বাধ্য হয়ে নিজেও নামলো এবার। এমনিতেই ভেজা সিটে বসে জামা কাপড়ের অর্ধেক ভিজে গেছে, তার উপর এসব আপদ। ধাক্কা দেওয়া রিক্সা চালক বিপদ কাটাতে আরো আগে ভেগে গেছেন। 2-1 লোক জড়ো হলেও ভিক্ষুক নারীটিকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি। কপাল ফেটে নেমেছে লালচে তরলের গলগলের স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে। কণ্ঠে উদ্বেগ।
আল্লাহ, রক্ত বের হয়েছে তো, ফার্স্ট এড দরকার। ভদ্রমহিলা ঝাপসা চোখে কাটিয়ে ওঠার আগেই ওর হাতের ওপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশে লোকজন ফিরেছে। তীব্র এসে দাঁড়ালো। তার মাথার মধ্যে দাউ দাউ করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিনও এভাবে যাকে তাকে সাহায্য করার স্বভাবে নেই। এই ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেই তো পারত। সে বিড়বিড় করল। অসহ্য। তন্মধ্যে একজন বললেন, সামনের গলিতে একটা হাসপাতাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এইবার খেই হারল ছেলেটা। ভেস্তে গেল শান্ত থাকা। স্বভাব শুরু খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারাও তো আছেন এখানে। অন্যের মাথায় কাটাল ভাঙতে দারুণ লাগে, তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বলেন, না মানে আপনাদেরকে উপকারের জন্যই বললাম। পুষ্পিতা প্রৌঢ়ার গাল চাপড়াচ্ছেন। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছেটালো। তারপর জ্ঞান ফিরল, তবে নিস্তেজ তিনি। বেশ কিছুদিন অভুক্ত থাকার মতন শীর্ণকায় শরীর। ও ভীত কণ্ঠে বলল, স্যার, ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হসপিটালে নিয়ে যাই। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তকের তপ্ততা কমিয়ে আনলো খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল, ওকে। আশেপাশে কোনো মহিলা নেই। পুষ্পিতার মতো রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব। সেখানে গাড়ি অবধি নিয়ে যাওয়া বহু দূরের ব্যাপার। দু একবার চেষ্টা করে অসহায় চোখে ওর দিক তাকালো সে। মৃগনেত্রের ভাষা বুঝে গেল তীব্র। অপর দিক চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তাবিহীন নারীটিকে উঠিয়ে নিল দুহাতে। বৃদ্ধা চমকে গেলেন ভীষণ। আহত শরীর ভুলে অবাক চোখে চেয়ে রইলেন। কিন্তু তীব্র সেসব দেখার সময় নেই। রাগে শরীর জ্বলছে তার। শুভ্র আননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতা পিছু পিছু আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীব্রর লাল জিভ। রিসিপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ঝাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়েও লেগেছে। সব ওই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীরে এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এড দিতে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পুরোটা সবার সাথে সাথে থাকলেও তীব্র দাঁড়িয়েছিল বাইরে। প্রায় আধ ঘন্টার মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ দিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আস্তে দেখে হাঁটুন, এরকম কত রকম সতর্কতা তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে। পুষ্পিতার ছোট স্বর, স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে, আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভ্রুকুচকে বলল, আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসালো সেখানে। মফস্বল হওয়ায় এখানে অনেক ভিড়। ভদ্রমহিলা বসেই তীব্রকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগলো ওর। এক পল পুষ্পিতার দিকে দেখলো। এই মেয়ে ভীতু কিন্তু অতিরিক্ত পাকা। আগ বাড়িয়ে এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ, সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠটার জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধা সত্যি বাকশক্তিহীন। কথার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র চফুচক শব্দ করল। এত রং তামাশা কি ভালো লাগে? অনীহ ভঙ্গিতে হাঁটু গেড়ে বসল তাও। বীতস্পৃহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ায় কুচকে যাওয়া হাতটা তুলে মাথায় রাখলেন ওর। সোনালি চুলে হাত পড়তেই তীব্রর চাহনি থমকায়, বিমূর্ত হয়। চোখ তুলে অতৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেরও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফিরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষে করছেন তিনি। মানুষের লাথি ছাটার সঙ্গে পরিচিত এখন। কখনো ক্ষুধা কমাতে ফেলে দেয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়। তীব্রর জন্য সত্যি মন প্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জীর্ণ কাপড়ে চোখ মুছে আউ করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হাঁ করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টি জুড়ে কেবল লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বোলাতে বোলাতে আকাশপথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ কখনো দোয়া করেনি তো। উল্টে গাল মন্দ করেছে, হয়তো অভিশাপও দিয়েছে।
সামনে সম্মান দেখিয়ে পেছনে কত বাজে ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে খালি গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজের ইচ্ছেই তো কিছু করেনি, যা করেছে অনীহায় অনাগ্রহে, পুষ্পিতার জন্য বাধ্য হয়ে। তীব্র মাথা নিচু করল, খেয়াল পড়ল হুট করেই তার সমস্ত বিরক্তি মুছে গেছে। বুকে জমেছে কিছু পুঙ্খ ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানতো না তো। অবশ্য জানবেই বা কিভাবে? কখনো কারো উপকারী যে আসেনি, উল্টে সবসময় সবার ক্ষতি করেছে, এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীব্রর বিলাতি সাদাটে আঁখিতে মায়া ভিড়ল আজ। ঘাড় কাত করে নজর ফেরালো পুষ্পিতার দিকে, যার পুরন্ত ঠোঁটে হাসির স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকেই সব এভাবে বলতে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলালো, হালচাল বদলালো, বদলে গেল তার কথা বলার ধরন। বিট্টু মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতো পরিচয় হলো। তীব্রর মনে প্রশ্ন জাগে আজ, এভাবে কি তার পৃথিবীটাও বদলাবে? অতীতে বকাটেপনা, মাস্তানি, বেপরোয়া জীবনের কালো ধোঁয়ায় ভীতু মেয়েটাই কি হয়ে উঠবে তার সন্ধ্যা প্রদীপ? ঝলমলে নীলচে আকাশ, অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটাকে এখন আনন্দের হাসি হাসছে। আদ্র পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে চলেছে লাল জিপ। গতিতে ক্লান্তি নেই, চারপাশে তখন গন্ধবহল ফুরফুরে বেশ। অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে চায় ছেলেটা। মায়াবী মুখে লেপটে থাকে আবিল চোরা ও ক্ষিপট, ঠিকরে রাখে স্বীয় অভিভূতির সবটুকু ধ্যান। কিন্তু আজকে মুখে কথা নেই, প্রাণ নেই দৃষ্টিতে। শরীরে উদাসীনতায় যন্ত্রমানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীব্রতে ঘুরে আসছে। সরল চোখ যুগলে বিহব্বলতার বান, কোটর দুটোয় টলটল করছে ভিন্ন কোনো ভাষা। বিস্ময়াবিষ্ট মস্তিষ্কে বাক্য যাচ্ছে কেবল। স্যার, কত বড় মাপের মানুষ, এত দামি গাড়ি যার, সে নিশ্চয়ই অনেক সচ্ছল ঘরের ছেলে, অথচ মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। কি অবলীলায় একজন দুস্থ মানুষকে সাহায্য করলেন আজ। নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষও হয়। মৃদু হাসল সে। তবে এই সুন্দর হাসিটায় আজকে চেয়ে থাকিনি তীব্র, ফিরেও দেখেনি। তার নিবেশন অন্য কোথাও আটকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেওয়ার দৃশ্য, কুচকে যাওয়া চামড়া ভাঁজে চোখ জোড়ানো মমতা। আর এখানেই তীব্র সকল আপত্তি, সকল বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কোনো কাজ তো করেনিও। বাধ্য হয়ে কিছু করা আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? তাহলে অহেতুক কেন এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে সে? তীব্রের মধ্যে আকুল দোটানা, ফ্যাসফেসে চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটল সারা পথ। সেই আনচানে মনে হৃষ্টতা আসেনি, FM গান বাজেনি উত্তমে, হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্নতরী। তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্য। পুষ্পিতারা যে বিল্ডিংয়ে থাকে তার পাশাপাশি একটা বড় বিল্ডিংয়ের গ্যারেজে গাড়ি রাখে তীব্র। সেখানেই থামল জিপ। বিলম্বহীন নেমে যায় সে। পুষ্পিতা নামল আস্তে ধীরে। দুজনের নিভন্ত নীরবতা প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল। ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাটা, খুব সুনিপুণভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন। কিন্তু কিছু বলতে উসখুস করছে পুষ্পিতা। জড়তার সংকোচে নম্র সম্র জিভখানা ইচ্ছেপূর্বক বিফল হলো। পরাজয় মেনে শ্বাস তুলল বকপট। চুপচাপ ব্যাগ থেকে ফোন ওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীব্রর ললাট রেখা গাঢ় হয়, তাকায় চোখ তুলে। ফোন ওয়ালেট নিতে নিতে হুট করে প্রশ্ন ছুড়ে বসে, কি কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছু হতভম্ব হলো, চেয়ে রইল ফ্যাল ফেলে চোখে। অপ্রত্যাশিত প্রশ্নে ভরকেছে খানিক। স্যার হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? তীব্রর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভ্রু আর জিজ্ঞাসু নজর দুটি ঘাবড়ে দেয় ওকে। পরপরই টান টান করল চেহারা। মনে পড়ল সকালের কথা। তখন তো স্যারের পড়া বলতে পারেনি, সেজন্যই কি এগুলো শুনতে চাইছেন? নাকি দেখতে চাইছেন বই পুস্তকের পড়া না পারা মেয়ের সাধারণ জ্ঞান আছে কিনা? মেয়েটা মাথা নামালো,
মুখ সংকীর্ণ করে বলল, ইয়ে, ভালো কাজ মানে তো স্যার এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেটা। আর পুরো ধন্যীর উত্তরে উদ্বেগ নিয়ে আওড়ালো পুষ্পিতা। আর হলো জেনে বুঝে কারো ক্ষতি না করা, কথায় কাজে কাউকে কষ্ট না দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানা মতে এইসবই ভালো কাজ স্যার। পায়ের পাতা থেকে চোখ তুলে চাইল পুষ্পিতা। প্রয়াস খাটালো তীব্রর অভিব্যক্তি বোঝার। মাঝ দুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে ও পড়া উঠেছে, অথচ জবাব দেয় না সে মানুষ। ন্যূনতম হু হাও নেই। পুষ্পিতা বিভ্রমে ভুগে যায় সুধায়। আমি কি ঠিক বললাম স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ভারী কি ভিড়ল পরপর। তেমন ভারী শোনালো গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল। সহজ প্রশ্নের সঠিক জবাব গুছিয়ে দিতে পারায় শ্বাস টানল স্বস্তি। মাথা নেড়ে হাঁটা ধরো ঘুরে, অথচ লম্বা শরীর সহজ স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র। ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন। শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটফটে লাগছে সবকিছু। পালাক্রমে চোখের পর্দায় ছুটে বেড়ানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালে সেই বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকান ভাঙতে গিয়েছিল ওরা। কুখ্যাতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানির গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন। সেখানে মাসের 3 তারিখে টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন 7 তারিখ ছিল। তীব্র চটে গেল। ভরা হাট বাজারেই ক্রেন দিয়ে ঘুরিয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেঁদে অনুনয় করেছেন, পা চেপে মিনতি করেছেন। কঠোর তীব্র শোনেনি, বরং চারপাশের মানুষগুলোর ভয় ডরে চিমসে যাওয়া মুখ, ভদ্রলোকের অসহায়ত্ব দেখিয়ে পৈশাচিকতায় হৈ হৈ করছিল অষ্টপুট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেলল তীব্র। চসূচক শব্দ তুলল জিভে। আজকে প্রথমবার সেই কাজের জন্য আফসোস হচ্ছে তার। আক্ষেপে চৌচির হলো অন্তপট। ঢোক গিলে ভাবল, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি, উল্টে যাকে পেরেছি মেরেছি, কষ্ট দিয়েছি। ভীতু মেয়েটা এসব জানলে পছন্দ করবে না, আমায় ভালোবাসবে না। নিজের শেষ কথাতে নিজেই চমকে উঠল তীব্র। শশব্যস্ত প্রকট আখিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে। পিঠের সাথে হেলে দূরে সন্ধি করেছে কালো বেনুনি। তীব্র হৃৎপিণ্ড থমকে থাকে পৃথিবী। বক্ষ স্পন্দনের গতিবেগ থিতিয়ে আসে সহসা। ভালোবাসা নিটল ওষ্ঠ ভাজে শব্দখানা আউড়ে কেবল ফেলল কয়েকবার। শুধু এত শ্রুতিমধুর বাক্য হয়, শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এমন সুখ? তীব্র নিজেকে প্রশ্ন করে। আমি কি ভীতু মেয়েকে ভালোবাসি? আচ্ছা, ভালো না বাসলে কি কারো জন্যে এত কিছু করা যায়? সেই প্রথম দিকের আকর্ষণ, সন্দিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়েই কি অঘটন ঘটে গেল? এইভাবে নিজেকে যাচাই করার লড়াইয়ে নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীতু মেয়েতে খেই হারালাম আমি। পুষ্পিতা কেচি গেট খুলছে। তীব্রর অন্যমনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা। ফিরে তাকালো কিছু একটা ভেবে। তবে তীব্রর মধ্যে তাড়া নেই এবার। তখনকার মতন চোখ সরানোর যুদ্ধে নামেনি সে। নিবিষ্ট যোগে চেয়ে রইল, সরাসরি অবিচল। অচপল দৃষ্টিদয়ের কবলে পড়ে পুষ্পিতার বুক কাঁপে। ঝাঁকুনি লাগে সমগ্র দেহে। পিঠ পেরিয়ে নেমে যায় গাঢ় প্রগাঢ় সফেদ স্রোত। তীব্রর বক্ষ জুড়ে উচাটন, শ্রবণ রুদ্ধ করা ধূপধাপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোয় প্রবল হলো সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়িনি, প্রেমে পড়লে বুক ধুকপুক করে, আমার ওসব হয়নি। অচিরেই টলে উঠল দেহ, নড়ল চোখের ভার। আজ তো বুক ধুকপুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদযন্ত্রের বাইরে লুটিয়ে আসার অমর্ত্য আয়োজন যেন। মস্তিষ্কের দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিচেল হাস্যবাণে অস্ত্র তুলল একদিকে। কথার নিবিড় আলোয় দপদপ করল আখি। কপালের পাশ চুলকে ভাবল, ভীতু মেয়ে, পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছি। বিট্টু মাস্তানকে প্রেমে ফাঁসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীব্রর মতো সভ্য হবে না।
দরজায় ঠকঠক শব্দ। বেল না টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে। দরজা খুলতেই ওপাশের আয়েশা খাতুন হাসলেন। শশব্যস্ত সালাম দিল নাহিদ। বিনম্র তার ভঙ্গি। ভিতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসল কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীব্রর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন?